আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যে বিষয়গুলো আপনারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন। ইরাক সম্পর্কিত বিভিন্ন ধরনের বিষয় আমাদের কাছে অনেকে জানতে চায়, অনেকে প্রশ্ন করে, কমেন্ট করে। আমরা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি। আপনারা যে প্রশ্নগুলো করবেন অবশ্যই আমরা চেষ্টা করব কমেন্টে আপনার রিপ্লাই দেওয়ার, অথবা আমরা আপনাদের এই যে ভিডিও তৈরি করছি, ভিডিওর ভিতরে আপনাদের প্রশ্নগুলো আমি দেখিয়ে তার উত্তর কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, আমি মূলত এই চ্যানেলটা হয়তো আর কিছুদিন রান করাবো, হয়তো আর 10-15টা ভিডিও আপলোড করার পরে আমার এই চ্যানেলের কাজটা স্টপ করে দেবো। আমাদের নতুন যে চ্যানেল আছে তার কিন্তু লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিয়েছি পিন করে, আপনি ওখান থেকে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওই চ্যানেলে আমি কিন্তু কন্টিনিউ করবো ভিডিও আপলোড করা, ঠিক আছে? অবশ্যই ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ওখানে অলরেডি ভিডিও আমি 2টা আপলোড করছি, মানে কন্টিনিউ করবো কাজ আর কি, ঠিক আছে? যাই হোক, চলুন কথা বেশি না বাড়িয়ে আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে করেছিলেন সেগুলো নিয়ে আমি আপনাদের বিস্তারিত কথা বলি। ফার্স্ট অফ অল, এক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, যেসব ভিসায় মাল্টিপল 1 ইয়ার লেখা থাকে বা আছে, সেই ভিসাগুলো কি 1 বছরের আকামা থাকে? দয়া করে একটু জানাবেন। আচ্ছা, কথা হচ্ছে ভাই, আপনার যে ভিসাটা পাসপোর্টে থাকবে ওটাতে কিন্তু ভাই আকামা না, আকামা ভাই আলাদাভাবে করতে হয়। পাসপোর্টে আপনার ভিসার সাথে কখনো আকামা দিয়ে থাকে না, ঠিক আছে? শুধুমাত্র ভিসায় আপনার থাকবে, ওখানে কোনো আকামা থাকবে না। আকামা আপনার ইরাকে যাওয়ার পরে মালিকের দ্বারা আকামা অফিসে গিয়ে সেখান থেকে করতে হবে। আশা করছি আপনি কথাটা বুঝতে পারছেন। আর আমাদের কমেন্ট করেছিলেন এমডি শাহিদুল ইসলাম ভাই। আচ্ছা, এরপরে হুমায়ুন আহমেদ ভাই নামের একজন কমেন্ট করেছে, যদি বৈধভাবে ড্রাইভিংয়ে যাওয়া যায় বা সরকারিভাবে যদি ড্রাইভিংয়ে যাওয়া যায় তাহলে কি সমস্যা হবে? আসলে সমস্যা বলতে বাংলাদেশিদের বাগদাদের ভিতরে সমস্যা আছে ড্রাইভিং করাতে। আপনারা যদি আরবিলের ভিতরে থাকেন, আলাদা একটা প্রদেশ আছে আপনার ইরাকের ভিতরে, সেটা হচ্ছে আপনার আরবিল। এই আরবিলের ভিতরে আপনি কিন্তু সেখানে কাজ করতে পারবেন, আপনি ড্রাইভিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ওখানে খুব বেশি বাংলাদেশি কিন্তু সেখানে নেই, আর ওখানে মূলত আপনার হচ্ছে স্যালারি কম হয়ে থাকে, এর জন্য বাংলাদেশি ওখানে খুব বেশি যায় না। গতকালকে এক ভাই কমেন্ট করেছে, আমি ড্রাইভিং করছি আপনার হচ্ছে আরবিলে। তো কথা হচ্ছে ভাই, আমি গতকালকে ভিডিও বানিয়েছিলাম আপনার হচ্ছে ড্রাইভিং করা যায় না ইরাকে। তো উনি এরই পরিপ্রেক্ষিতে উনি কমেন্ট করেছে, আমি ড্রাইভিং করি এবং আমি আরবিলে থাকি। তো আরবিলে থাকলে তো ভাই আপনি ড্রাইভিং করতে পারবেন, এটা তো ভাই আমিও জানি, তাই না? আপনি বাগদাদে আসেন, বাগদাদে এসে আপনি ড্রাইভিং করেন, দেখি আপনি কেমন ড্রাইভিং করতে পারেন। কখনোই ড্রাইভিং করতে পারবেন না। আপনার যদি কাগজপত্র থাকে তাও আপনি ড্রাইভিং করতে পারবেন না বাগদাদে এসে, ঠিক আছে? এটা কিন্তু বড়সড় একটা সমস্যা আমাদের জন্য। আপনার প্রতি রাস্তায় রাস্তায়, আপনার প্রতি ধাপে ধাপে কিন্তু আপনাকে সমস্যার মুখে কিন্তু পড়তে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা, যাই হোক, এরপরে আরেক ভাই কমেন্ট করেছিলেন, ভাই ইরাকের হাসপাতাল ক্লিনারের কী কী সুবিধা পাওয়া যায় এবং কাজগুলো কেমন হয়, সর্বোচ্চ বেতন কত টাকা আউট ইনকাম করা যায়, আকামা করে দিবে কিনা, এই প্রপার ভিডিও দিবেন প্লিজ। আচ্ছা, আজকের ভিডিওতে ভাই আপনাদের আমি ব্যাপারগুলো বুঝিয়ে দিছি। লিখেছেন হচ্ছে এমডি মেহেদি হাসান ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। প্রথমত আপনাদেরকে বলি ভাই, আসলে ইরাকের হাসপাতালে যে ক্লিনারের কাজ হয়ে থাকে, এখানে সুযোগ সুবিধা বলতে মনে করেন যে আপনার ডিউটি কিন্তু এখানে আপনার লং করা থাকে, লং করা লাগে। দেখা যাচ্ছে আপনার 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত আপনাদের কিন্তু ডিউটি করা লাগতে পারে, ঠিক আছে? হসপিটাল বুঝতেই পারছেন, এখানে সবসময় লোক থাকে, হ্যাঁ। আর বাংলাদেশিরা যেখানে যারা কাজ করে, এখানে মূলত আপনার শিফটে ডিউটি হয়, কারণ 24 ঘন্টা তো ভাই মানে থাকা সম্ভব না, আর হসপিটাল তো 24 ঘন্টায় খোলা থাকে। তো এই ক্ষেত্রে আপনার 12 ঘন্টা যদি ডিউটি হয়ে থাকে, পরবর্তীতে আবার অন্য শিফটের লোক এসে তারপরে কিন্তু আপনার ডিউটি স্টার্ট করবে। তো এমনটাই কিন্তু মূলত সেখানে হয়ে থাকে। এবং সুযোগ সুবিধা বলতে, থাকাটা আপনি হসপিটাল থেকে আপনাকে দিবে, খাবারটা মূলত তারাই দিবে, কোনো সমস্যা নেই। এবং স্যালারি কিন্তু হসপিটালে দেখা যায় অনেক সময় $400 দেয়, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে $350 দিয়ে থাকে। স্যালারি কম দেওয়ার কারণ আছে, কারণ হসপিটাল থেকে আপনার এক্সট্রা ইনকাম, আলাদা ইনকাম কিন্তু সেখান থেকে করা যায়। আর ইনকামটা আসলে কীভাবে হয়? ইনকামটা মূলত এভাবেই হয়, হসপিটালে বিভিন্ন ধরনের রুগী আসে, এইসব রুগীগুলো আপনি যখন তাদেরকে হেল্প করবেন, কোনো ইরাকিকে কোনো সাহায্য করবেন, দেখা যাচ্ছে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করলো, সেটা বলবেন, তার কোনো কিছু দরকার আপনি এনে দিবেন, অবশ্যই সে আপনাকে 5 টাকা, 10 টাকা, 2-1 টাকা যাই হোক আপনাকে কিন্তু দিবেই। ইরাকিরা এই দিক থেকে কিন্তু খুবই ভালো, এরা কিন্তু বকশিশ দিয়ে থাকে, ঠিক আছে? আর আপনারা যত পারবেন ইরাকিদের হেল্প করবেন, দেখবেন তারাও কিন্তু আপনাকে হেল্প করবে। আর ইনকামটা ভাই এই জায়গা থেকেই আসে। আপনার হসপিটালে এমনও মানে বাংলাদেশি আছে যারা আপনার স্যালারি $400 পেয়ে থাকে, প্রতি মাসে আপনার $400 বেশি কিন্তু ইনকাম করে থাকে শুধুমাত্র বকশিশ থেকে, ঠিক আছে? আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সবাই যে ইনকাম করে থাকে ব্যাপারটা কিন্তু তাও না। এর কারণ হচ্ছে
যে জায়গাগুলোতে মূলত আপনার হচ্ছে আপনাকে কাজে দিবে সেই জায়গাতে আদৌ কি সেখানে আপনার লোকজন আসে কিনা বা সেই জায়গাতে আপনার কাজটা পড়ছে কিনা। এমনও জায়গা পড়তে পারে যেখানে দেখা যাচ্ছে যে আপনার তাদের সাথে কথা বলার কোনো সুযোগ নেই, ঠিক আছে। তো এই জায়গাতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। যেমনটা ধরেন রেস্টুরেন্টের কাজ, রেস্টুরেন্টে যারা আপনার হচ্ছে কিচেনের ভিতরে থাকে এদের কিন্তু এক্সট্রা ইনকামের সুযোগ নেই, কিন্তু যারা ওয়েটার হয়ে থাকে তাদের কিন্তু ইনকামের সুযোগ আছে। সহজভাবে কথাটা বুঝে নেবেন, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এই যে জায়গাতে লোকের আনাগোনা বেশি সেই জায়গাগুলোতে ইনকামের লাইনঘাট বেশি, যেখানে লোকের আনাগোনা কমই রাখে সেখানে কিন্তু ইনকামের লাইনঘাটও কম। এটা কিন্তু সহজভাবে আসলে আপনি কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে। আর কোম্পানিতে আকামা লাগিয়ে দেওয়ার ব্যাপারে ভাই এটা সম্পূর্ণটাই আপনার মালিকের উপরে নির্ভর করছে। যারা আকামার ব্যাপারে আপনারা বলেন ভাই আকামা দিবে কিনা এটা সম্পূর্ণটাই আপনার মালিকের উপরে নির্ভর করবে, সে আকামা করে দিবে নাকি দিবে না, ঠিক আছে। আকামা করতে মেলা টাকা খরচ হয়, এটা আপনারা মানে যদি নাও জেনে থাকেন আবারও জেনে নেন, আকামা করতে কিন্তু ভালো একটা খরচ হয়ে থাকে, ঠিক আছে। যেটা প্রায় দেখা যায় যে আপনার হচ্ছে $3,000 থেকে $4,000 কাছাকাছি অলরেডি অনেক বাংলাদেশি করেছে, ঠিক আছে। আমি করিনি, কারণ এখানে ভাই এত টাকা খরচ করে আকামা করে আবার প্রতি মাসে রিনিউ করতে $1,500-2,000 লেগে থাকে ভাই, দরকার নেই এত টাকা দিয়ে আকামা করার, ঠিক আছে। তো যাই হোক এমডি হাসান ভাই, আশা করছি ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে এমডি সালাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি ভাই, আমি ইরাকে আসতে চাচ্ছি। আচ্ছা, বাংলাদেশ এজেন্সি কি আকামা লাগিয়ে দেয় নাকি কোম্পানি, একটু জানাবেন, এটা নিয়ে ভিডিও দিবেন। আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকবো আগামীকাল। ধন্যবাদ ভাই, আপনি কমেন্ট করেছেন, আমাদের ভিডিওটি দেখছেন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিব। প্রথমত আপনাদেরকে বলি, আকামা কোনো এজেন্সি ভাই লাগিয়ে দেয় না। আকামা ভাই আপনার হচ্ছে ওই এজেন্সির বাপের ক্ষমতা নেই আকামা লাগিয়ে দেওয়ার, আপনার আকামা করার যে খরচটা সেটা তাদের দেওয়া, তারাই তো ভাই আপনার কাছ থেকে 5 লক্ষ নিছে, আবার আপনার আকামা করতে 5 লক্ষ টাকা আপনার লাগবে। তো এক্ষেত্রে আপনার এজেন্সি কি ভাই আপনার আকামা করে দিবে 5 লক্ষ দিয়ে? কখনোই কিন্তু দিবে না। এবং কোম্পানি, হ্যাঁ এখানে কোম্পানির কথা আপনি বলতে পারেন, যদি কোম্পানিটা বাহিরের কোম্পানি হয়ে থাকে, বাহিরের বড় বড় কোম্পানি আছে ভাই, ইরাক কিন্তু কঠিন বড় একটা দেশ, এখানে আপনার A to Z সকল কোম্পানির তথ্য কিন্তু আমার কাছে নেই। অনেক কোম্পানি আছে আকামা কিন্তু করে দেয়, সব কোম্পানির তথ্য কিন্তু কখনোই আমি আপনাদেরকে ভাই দিতে পারবো না, ঠিক আছে। কারণ আমি মানুষ তো ভাই সব জায়গাতে আর যাইনি, তাই না। কিন্তু আমি বাগদাদের এরিয়াতে যে জায়গাগুলোতে কাজ করেছি, আমার 6 বছরের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু আসলে জানি সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করি। হয়তো আমার মানে কথাগুলোর মাধ্যম দিয়ে আপনাদের কিছু উপকার হতেও পারে, এজন্যই আর কি, ঠিক আছে। তো আপনাকে যেটা বলছি আমি সেটা হচ্ছে ভাই, এজেন্সি কখনো আকামা করে দেয় না, আর পাসপোর্ট বা আপনার ভিসার সাথে আকামা থাকে না। আকামাটা মূলত আপনার ইরাকে যাবার পরে আকামা অফিস থেকে কিন্তু করা লাগে, ঠিক আছে। এর জন্য এর যে দায়িত্বটা সেটা কিন্তু আপনার মালিককে নিতে হবে, আপনার মালিক কিন্তু আকামা করে দিবে, এজেন্সি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন AS অপু, ইনি লিখেছেন ভাই ইউরোপে কি যাওয়া যাবে ইরাক থেকে, আর বর্তমানে ইরাক কেমন জানাবেন। ইরাক কেমন সেটা তো ভাই সেটা নিয়ে কথা বলছি, আর ইরাক থেকে ইউরোপে যাওয়া যায় কিনা এই বিষয় নিয়ে আমি একটা ভালো ভিডিও বানাবো। আর অবশ্যই শর্টে আপনাদেরকে বলে দিই, ইরাক থেকে ইউরোপে যাওয়া যায়, তবে এটা আপনার হচ্ছে গেম দিয়ে যেতে হয় অবৈধভাবে, অবৈধ রাস্তাতে, যেটা জীবনের ঝুঁকি বা রিস্ক থেকে থাকে, ঠিক আছে। এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন রুহুল মিয়া, লিখেছেন ভিসার রেট কত। বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে, এখন ভিসার রেট বলতে গেলে দেখা যাবে যে আপনার বর্তমান সময়ে কিন্তু প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা অনেক এজেন্সি নিচ্ছে, আবার 5 লক্ষতেও কিন্তু অনেকেই পাঠাচ্ছে। এখন এটা ভাই আপনার দালাল বা যে মাধ্যম থাকবে তার উপরে নির্ভর করবে। যাই হোক, মাঝখানে আবারও আরেকবার আপনাদেরকে বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে কিন্তু আমরা আর হয়তো 8-10টা ভিডিও আপলোড করার পরে পুনরায় আমরা কিন্তু নতুন চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করব। আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে দিয়েছি, ওখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমরা ওখান থেকে কিন্তু আপডেট দিব, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আপনারা হয়তো বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারছেন। আমাদের কাছে প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন আছে, আসলে সবার কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না, বা আপনার হচ্ছে রিপ্লাই দেওয়া সম্ভব না ভিডিওর মাধ্যম দিয়ে। অলরেডি কিন্তু প্রায় 9 মিনিটের কাছাকাছি ভিডিও চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, ভালো থাকবেন। আমরা ইরাক সম্পর্কিত আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা ইরাক সম্পর্কিত তথ্যগুলো আমাদের কাছ থেকে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।